আমি যখন 5 মাসের গর্ভবতী আমি ঠিকমতো হাঁটাচলা করতে পারতাম না। প্রচণ্ড কষ্ট হতো, কারণ আমার শরীরে ছিল রক্ত স্বল্পতা, পানির শূন্যতা। তবু রোজ আস্তে ধীরে বাড়ির সব কাজ করতাম। যদি কখনো কোনো কাজ করতে কিছুটা দেরি হতো, তো আমার শাশুড়ি মায়ের মুখের দিকে তাকানোই যেত না। আমাবস্যার অন্ধকারের থেকেও মুখটা বেশি অন্ধকার করে রাখতো। আর আমি যদি কখনো আমার শরীর খারাপের কথা বলতে যেতাম, তো তিনি তার চিরচিরায়িত গল্পখানা আমাকে শুনিয়ে দিতেন। যেদিন আমার মাসুদ হলো, সেদিন সকালবেলা আমি কুয়ো থেকে পানি তুলে 10 মণ ধান সিদ্ধ করেছি। তারপর সেই ধান নিয়ে ডেকিতে ভানতে গেছি। 8 মণ ধান বানার পর আমার ব্যথা উঠল। তারপর বাড়িতে আসলাম, আর আমার মাসুদও হলো। আর আমার মাসুদ যে 10 মাস পেটে ছিল, একবেলা ভাত খাইছি, 3 বেলাও না। আর এখনকার মেয়েরা 3 বেলা ভাত তো খাই, আরও ফল ফলাদিও খায়। বেশি খাইলে তো পেটের বাচ্চা বড় হবেই, তখন সিজার তো করাই লাগবে। আমি আমার শাশুড়ির গল্পগুলো কেবল শুনতাম, কখনো কোনো উত্তর দিতাম না। আমার স্বামী হয়তো বা কিছুটা বুঝতেন, এজন্য আমাকে আমার বাবার বাড়ি দিয়ে আসলেন। যেদিন বাবার বাড়ি দিয়ে আসলেন, তার আগের দিন টেস্ট করালেন। তুলনামূলকভাবে বাচ্চা অনেক ছোট ছিল এবং শরীরে পানির শূন্যতা ছিল। তখন করোনার সময় ছিল, এজন্য সে আমার হাতে কোনো টাকা পয়সা দিয়ে আসতে পারেনি। স্বামীর টাকা পয়সা না থাকলে যে মেয়েদের বাবার বাড়িতেও কোনো অবস্থান থাকে না, সেটা আমি তখন বুঝেছিলাম। শ্বশুর বাড়িতে যে অবস্থা ছিল, বাবার বাড়ি থেকে তার তুলনায় একটু কম হলেও মানসিক অশান্তি ছিল তুঙ্গে। আমার মা সব সময় খুশিয়ে খুশিয়ে কথা বলতেন। সব সময় বলতেন, তানিয়ার জামাই তানিয়াকে রেখে গেছিল। তানিয়ার মায়ের হাতে 10,000 টাকা দিয়ে গিয়েছিল, আর আমিও পাইছি, জামাই 1 পয়সাও দেওয়ার নাম নেই। বাবার বাড়িতেও আমার খুব একটা ভালো খাবারের ব্যবস্থা ছিল না। 3 বেলা ভাত, এই যা। বাবা কোনোদিনও 1 টাকার ফল ফলাদি বলতে কিছু কেনেনি। আমার শ্বশুর বাড়ি আর বাবার বাড়ির দূরত্ব ছিল প্রায় 1 ঘন্টার রাস্তা। এজন্য আমার স্বামী প্রায় 10-15 দিন পর পর আসতেন আমাকে দেখার জন্য। তখন সে আসার সময় অল্প কিছু পরিমাণে ফল নিয়ে আসতো। এখনও মাঝে মাঝে মিষ্টি আনতো, কখনো আনতো না। তাদের বাড়িতে যদি ফল কিনে দিত, তখন আমার শাশুড়ি মা নিজেই খেতেন আর বলতেন, বয়স হয়েছে, শরীরটা এখন অনেকখানি দুর্বল, এগুলো খাওয়া দরকার। আর আমাদের বাড়িতে দিয়ে গেলে আমার ছোট ভাই খেয়ে ফেলতো। একদিন আমার ছোট বোন ওকে ধমক দিলে আমার মা বলে, মানুষের দুলাভাইরা তো আসার সময় কত কি নিয়ে আসে, আর তোদের দুলাভাই ওই যা একটু আনে, তা তো ও ছোট, ওই খাবে। আমি ছোট বোনকে থামিয়ে দিতাম, কারণ মায়ের কথা আমার গায়ে সহ্য হতো না। শাশুড়ি অনেক বেশি কথা বলতেন, কিন্তু তাতে আমার কোনো কষ্ট লাগতো না, যতখানি কষ্ট আমার মায়ের কথাতে লাগতো। শরীরে পানির শূন্যতার কারণে আমার সব সময় গা মাথা ঘোরাতো, ইচ্ছা হতো শুয়ে থাকি। আর আমার এই শুয়ে থাকা নিয়ে আমার মা অনেক বেশি কথা বলতেন। সব সময় আমাকে গালিগালাজ করতেন আর বলতেন, শ্বশুর বাড়িতে এভাবে শুয়ে বসে থাকলে কি কেউ রাখবে? বাপের বাড়ি তো পাঠাই দিবেই। মানুষ বাচ্চা হওয়ার জন্য আসে 9 মাসের সময়, আর উনি 7 সকালে চলে আসছে। এর কথাগুলো শুনে আমার অনেক কষ্ট লাগতো। এক সময় আমার বোনও আমাকে কিছুটা খোঁচা দিয়ে কথা বলতো, কিন্তু আমি এগুলো আমার শ্বশুর বাড়িতে কিংবা আমার স্বামীকে কিছুই বলতাম না। সেই বাড়িতে আমার মান নেই, তারপরে যদি জানে আমার বাবার বাড়ির লোকজন আমার সাথে এতখানি খারাপ ব্যবহার করে, তাহলে তারা হয়তো আমার সঙ্গে লাথি আর ঝাঁটা ছাড়া কোনো কথাই বলবে না। এর মাঝে আমার যখন 6 মাসে পড়লো, তখন আমার শ্বশুর বাড়িতে একটা অনুষ্ঠান আসলো। আমি গেলাম, গিয়ে এই অবস্থায়ও অনেক কাজ করা লাগলো। তারপর সেখানে প্রায় 15 দিন মতো থেকে আবার আসলাম। দেখার পর আমার মায়ের প্রথম কথাটা ছিল, গেছিস, আর 2-3টা মাস থেকে আসতে পারলি না? মায়ের এই কথাটা শোনার পর তখন কষ্টে আমার কলিজা ফেটে যাচ্ছিল। তবুও আমি বললাম, আর কয়টা দিন তো। আমার কথা শুনে মা আমাকে উত্তর দিল, মানুষের মেয়েরা আসে বছরে একদিন, তাও ঈদের সময়, আর তোর তো যাওয়া ফুরাই না, কয়টা দিন আবার কি? চিরজনম এখানে পড়ে থাক আর আমার টাকা ধ্বংস কর। আমার মা আমার বাবাকে প্রায়ই আমার নামে এটা সেটা বলতো, যেন বাবা আমাকে চলে যেতে বলে।
আমার বাবা চিরজনম আমার মায়ের কথায় উঠেছে বসেছে। আমার মা যেটা বলবে সেটাই ঠিক। কতদিন যে মায়ের মিথ্যা বিচারে মেরেছে তার ঠিক নেই। এই সময়টা তো বাবা আমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করত। বাবা সব সময় বলতো, সকালে উঠে বাড়ির সব কাজ করবি, সারা দিন মোটেও শুয়ে থাকবি না। শ্বশুর বাড়িতে থাকাকালীন শ্বশুর শাশুড়ি আচরণে যতখানি না কষ্ট পেতাম, তার থেকে বেশি কষ্ট লাগতো আমার বাবা মায়ের কথায়। হাসি মুখে সব মেনে নিতাম। কত রাত যে কষ্টে একা লুকিয়ে লুকিয়ে কেঁদেছি সে কেবল আমি জানি। এর মাঝে একদিন আমার ফুফাতো বোন আমাদের বাসায় বেড়াতে আসলো। আমার ফুফাতো বোনের নাম মিহি। আমার বিয়ের 3 মাস আগে মিহির বিয়ে হয়েছে, কিন্তু মিহি এখনো বাচ্চা নেয়নি। মিহি আর মিহির বর যখন আমাদের বাসায় বেড়াতে আসলো, তখন 3-4 কেজি মিষ্টি, 3 কেজি দই, বিভিন্ন রকমের ফল নিয়ে আসলো। মিহি আমাকে দেখে প্রথমে কেমন আছি জিজ্ঞাসা না করে জিজ্ঞেস করলো, কিরে জোনাকি, বিয়ের মাস ঘুরতে না ঘুরতেই তুই বাচ্চা নিয়ে নিলি? একটু তো লজ্জা লাগা উচিত। সারা জীবনটা এখন এনজয় করার কথা, সেই বয়সে বাচ্চা নিয়ে বাপের বাড়ি পড়ে আছিস। এমনিতে আমার মায়ের আমাকে বেশি কথা বলা কখনোই বন্ধ হতো না। তারপর মিহি যখন এগুলো বলল, তখন আমার মা ওর সঙ্গে আর তাল মিলিয়ে আমাকে খুশিয়ে খুশিয়ে আরও বলতে লাগলো, তোর মায়ের তো রাজকপাল, এর জন্য তোর মতো মেয়ে আর আসাদের মতো জামাই পেয়েছে। এ বাড়িতে আসার সময় হাতে আধা কেজি মিষ্টিও ওঠে না। তুই বছরে একবার আসিস বাপের বাড়ি, জোনাকি তো এখানে থেকে সরেই না। মা এমনিতে যে আসতো তার সামনে আমাকে অপমান করে ছোট করে অনেক অনেক বেশি কথা বলতো, কিন্তু আমার ফুফাতো বোনের সামনেও এভাবে আমাকে অপমান করবে আমি ভাবতে পারিনি। আমি আর মিহি একসাথে একই স্কুলে পড়তাম, অনেক ভালো বন্ধুত্ব ছিল আমাদের মধ্যে, কিন্তু বিয়ের পর থেকে ও কেমন যেন পরিবর্তন হয়ে গেছিল। পরিবর্তনের একমাত্র কারণ ছিল ওর বড়লোক শ্বশুরবাড়ির অহংকার। এসব নিয়েই আমার দিন কাটতে লাগলো। একদিন সকালবেলা আমার পেটে প্রচণ্ড ব্যথা শুরু হতে লাগলো এবং ব্লাড যাওয়া শুরু হলো। বাড়ির পাশে আমার এক কাকি ছিল, উনি দাইমা ছিলেন। আজই বাচ্চা হবে, কিন্তু বাচ্চা উল্টো দিকে ঘুরে গেছে দেখে নর্মাল ডেলিভারি বাড়িতে করানো সম্ভব না, ওকে হাসপাতালে নিয়ে চলো। কিন্তু আমার বাবা মা, শ্বশুর শাশুড়ি, আমার স্বামী কেউই হাসপাতালে নিতে রাজি হলেন না। আমাকে হাসপাতালে নিয়ে যাওয়া নিয়ে 5 জনের ভিতর তুমুল বাক বিতণ্ড শুরু হলো। আমি পাশের রুম থেকে তাদের চিৎকারের আওয়াজ পাচ্ছিলাম। প্রসব বেদনায় আমার যতখানি না কষ্ট হচ্ছিল, তার থেকে বেশি কষ্ট হচ্ছিল আমার আপনজনদের কথা শুনে। আমার থেকে আজ তাদের টাকার মূল্য এতটাই বেশি, নাকি তাদের টাকার তুলনায় আমি কিছুই না? আমার মরে যাওয়াতে কি তাদের কোনো যায় আসে না? আমার সেই মুহূর্তে মনে হচ্ছিল আমি বিষ খেয়ে মরে যাই এবং নিজের এবং তাদের কষ্ট কিছুটা হলেও কম করি। পাশের রুম থেকে শুনতে পেলাম আমার শাশুড়ি আমার শ্বশুরকে ধমকাচ্ছে আর বলছে, তোমাকে আগেই বলেছিলাম আজ তাড়াহুড়ো করে আসার দরকার নেই, কাল বাচ্চা হওয়ার পর আসতাম আমরা। আমি তো মাসুদকে বলেছিলাম আমাদেরকে ফোন দিচ্ছে যাতে আমরা জোনাকিকে নিয়ে হাসপাতালে যাই আর তারা বেঁচে যাক। আমার শাশুড়ির কথায় আমার স্বামী উত্তর দিল, মা কেবল তুমি না, আমিও আব্বারে বলছিলাম আজ আসার দরকার নেই, কাল সুসংবাদ পাওয়ার পর আসতাম। এমনিতেই করোনার সময় আমার হাতে কোনো টাকা পয়সা নেই। এখন যদি হাসপাতালে নিতে হয় তাহলে তো কমপক্ষে 50,000 টাকা চলে যাবে। এত টাকা এই মুহূর্তে আমি কই পাবো? এবার আমার শ্বশুর উত্তর দিলেন, আরে বাবা, আমি কি জানতাম নাকি তারা তাদের মেয়েকে আমাদের ভরসায় রাখবে? আমি তো আজ আসতে বলেছি লোক লজ্জার খাতিরে। আজ না আসলে লোকে বলতো, দেখেছো জোনাকির শ্বশুর বাড়ির লোকজন ওর বিপদের কথা শুনেও আসেনি। আমি পাশের ঘর থেকে সবই শুনছি। তারা পারলে কথাগুলো আস্তে এবং লুকিয়ে বলতে পারতো, কিন্তু কথাগুলো বেশ উচ্চস্বরে বলছে। আমার পাশে আমার ছোট কাকি ছিল। ছোট কাকি আমার দিকে করুণ চোখে তাকিয়ে আছে। সে বুঝতে পারছে সে থাকতে আমি আরো বেশ খানিকটা লজ্জা পাচ্ছি। আমার দু চোখ বেয়ে পানি পড়তে দেখে কাকি আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আসলে করোনার সময় তো কারোর কাছে তেমন টাকা পয়সা নেই, এর জন্যই এমন করছে সবাই। আমি জানি দুই পরিবারের আর্থিক অবস্থা কেমন, তবুও আমি চুপ করে রইলাম এবং কাকির দিকে তাকিয়ে মৃদু ভাষায় চেষ্টা করলাম, যদিও ব্যথা বেদনার জন্য আমার হাসি আসছে না, ইচ্ছা হচ্ছে
গগন ফাটিয়ে চিৎকার করি। মনে হচ্ছে চিৎকার করলে হয়তো আমার ব্যথা কিছুটা কমতো। দেখলাম আমার আম্মু এবং আমার স্বামীর ভিতরে তর্কাতর্কি চলছে। আমার আম্মু আমার স্বামীকে বলছে, জোনাকি এখন তোমার স্ত্রী, ওর দায় দায়িত্ব সব তোমার। যতদিন আমাদের কাছে ছিল আমরা সব দায়িত্ব পালন করেছি, এখন তোমার কাছে গেছে, আর তাছাড়া বাচ্চাটা তোমার হবে, তাই তোমারই উচিত সব দায়িত্ব নেওয়া। এই কথা শুনে আমার স্বামী আমার মাকে উত্তর দিল, বিয়ের সময় যদি বলে দিতেন মেয়ে বিয়ে দিচ্ছেন না, বিক্রি করে দিচ্ছেন, একেবারে সব দায়িত্ব নিতে হবে, তাহলে সেভাবেই রাখতাম আপনার বাড়িতে, আর পাঠাতাম না। পাঠাতে না করেও তো একদম 1 মাস যেতে না যেতে পাঠিয়ে দিয়েছো। আর এই কয় মাস সব দায় দায়িত্ব আমরা চালিয়েছি, সব খরচ আমরা বহন করেছি, একটা টাকাও কি দিয়েছো? পাশের ঘর থেকে শুনছি আর আমি কান্না করছি। এই অবস্থায় আমি মন শক্ত রাখতে চাচ্ছি, কিন্তু আমার চোখ দিয়ে নীরব অশ্রু ধারা জড়েই যাচ্ছে। দুই ফ্যামিলি লোকেদের এমন ঝগড়া শুনে মনে হচ্ছে আমি তাদের কাছে একটা বোঝা মাত্র। যেখানে তাদের উভয়ের সহায়তা করা উচিত, সেখানে তারা একজন আরেকজনের উপর দায়সারা ভাবে কাজ চাপিয়ে দিচ্ছে। কিছুক্ষণ বাদে আমার আম্মু ঘরে আসলো এবং যে দাইমা ছিল তাকে বলল, ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হবে না, বাড়িতেই চেষ্টা করুন। এ কথা শুনে দাইমা মানে মনোরা কাকি বললেন, তোমরা বাড়িতে রাখতে চাচ্ছ রাখো, সেটা তোমাদের ব্যাপার, কিন্তু আমি এই বাচ্চা ডেলিভারি করতে পারবো না। পরে কোনো কিছু হয়ে গেলে আমার উপর পুলিশ কেস টেস হবে। উনি চলে যাওয়ার পরে আমার আরো বেশি ভয় হতে লাগলো, তবে সেটা নিজের মৃত্যুর জন্য না, লাগলো এটা ভেবে যদি আমার সন্তানের কিছু হয়। আমি কবে থেকে মরে যেতে চাচ্ছি, এর জন্য আমার মরার ভয় নেই। আবার এক মনে ভাবছি, আল্লাহ তুমি আমাকে নিয়ে আমার সন্তানটাকে বাঁচিয়ে রেখো না, কারণ আমি মরে যাওয়ার পরে ওকে ভালোবাসার কেউ নেই। আমি থাকাকালীনই ওর চিন্তা কেউ করছে না, আমি চলে যাবার পরে কে করবে ওর চিন্তা, কে ভালোবাসবে ওকে? আবার ভাবছি, আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে রেখে আবার আমার সন্তানকে নিয়ে যেও না, কারণ আমার মন চায় নিজে আত্মহত্যা করি, কিন্তু সন্তানের কথা ভেবে এতদিন বেঁচে আছি। সবশেষে মহান রাব্বুল আলামিনের দরবারে সেদিন দোয়া করেছিলাম, আল্লাহ তুমি বাঁচিয়ে রাখলে আমাদের দুজনকে বাঁচিয়ে রাখো, আর যদি তোমার কাছে রাখতে চাও দুজনকে একসাথে নিয়ে চলো। মনোরা কাকি চলে যাওয়ার পরে দূর থেকে আমার এক দাদি পরিচিত হয়, তিনি আসলেন। তিনি এসে বললেন, বাচ্চা আমি ডেলিভারি করে দিতে পারবো, তবে আমাকে 1000 টাকা বেশি দিতে হবে, আর দুজনের ভিতর কেউ যদি মারা যায় তার দায় আমার না। আমার শাশুড়ি তখন বললেন, কেউ মারা গেলে আপনার দায় কেন হতে যাবে? যার মৃত্যু যে পর্যন্ত আল্লাহ যাকে যে পর্যন্ত হায়াত রাখছে সে সেই পর্যন্ত বেঁচে থাকবে। এবার উনি বললেন, আচ্ছা ঠিক আছে, আমি ডেলিভারি কাজ সম্পূর্ণ করতেছি, একটা ব্লেড আর গরম পানি নিয়ে আসো। তারপর আমার মায়ের দিকে তাকিয়ে বলল, শোনো আবিদের মা, জোনাকির কিন্তু সাইড কাটা লাগবে, না হলে কিন্তু বাচ্চা বের হবে না। আমার মা শাশুড়ি দুইজনই এতে সম্মতি দিলেন। প্রথমে আমার মা না করলেও পরে আমার শাশুড়ি যখন বলল, আরে সাইড কাটা কোনো ব্যাপার না, সাইড কাটলে কি মানুষ মরে যায় নাকি? আমার মাসুদ হওয়ার সময় আমারও তো সাইড কাটছিল, তখন তো ব্লেডে আসিল না, তখন বাঁশের চোঁচ দিয়েই আমার সাইড কাটছিল। তারপর আমার আরও 3 পোলাপান হলো, আমি কি মরছি নাকি? আমার মা এই কথাটাই ভরসা করে সাইড কাটার অনুমতি দিলেন। প্রসবের তীব্র বেদনা, মনে ভয়, মানসিক অশান্তি, তার উপর আবার সাইড কাটার কথা শুনে আমার মনে হচ্ছিল এই বুঝি প্রাণটা বেরিয়ে যাবে, এই বুঝি আজরাইলে এসে আমার জান কবজ করবে। আমার ছোট ভাই দোকানে গিয়ে দ্রুত ব্লেড এনে দিল। ব্লেড হাতে নিয়ে ওই দাদি বলল, এই ব্লেডের ধার কম, আরও ভালো ব্লেড নিয়ে আসো। আবার গেল ব্লেড আনতে, তারপর আনা ব্লেডটা দেখলো ঠিকঠাক ধার আছে। তারপর আমাকে বলল, এখন তোর সাইড কাটা হবে, খবরদার নড়বি না, যদি নাড়াচাড়া করিস তাহলে কিন্তু বাচ্চার মাথা কেটে যাবে, আমার বাচ্চার ক্ষতি হতে পারে। এটা জানার পর আমি অসম্মতি জানালাম। তার পাশে আমাকে বলল, বাচ্চা যদি বাইরে না এসে ভিতরে থাকে তাহলে কিন্তু কেউ জ্যান্ত বাচ্চা বের করতে পারবে না। আমি এক পলক আমার মায়ের দিকে তাকালাম, কিন্তু তখন অসহায়ের দৃষ্টি নিয়ে তাকাইনি, তাকিয়েছিলাম ঘৃণার দৃষ্টি নিয়ে। পুরো পৃথিবীর যে যাই করুক, সে তো আমার গর্ভধারিণী মা, আমার জন্মদাত্রী মা, সে তো আমার কষ্টটা বুঝতে পারত।
তারপর যখন সেই দাদি ব্লেড দিয়ে টান দিল, কোনো রকম কোনো আওয়াজ ছাড়াই, আমার মনে হচ্ছিল পৃথিবীটা অন্ধকার হয়ে গেছে, আমি এক্ষুনি মারা যাব। ব্লেডের ওই একটা টানে আমার মনে হয়েছিল আমি এক্ষুনি মারা গেছি, আজরাইল চলে আসছে আমার কাছে। কিন্তু না, আল্লাহ আমাকে তার কাছে নিলেন না, আরও অনেক কষ্ট সহ্য করার জন্য পৃথিবীতে রেখে দিলেন। একটা কথা বলতো, মেয়ে মানুষের জান হলো কই মাছের মতো। আজ সেটা নিজের জীবনে প্রথম অনুভব করলাম। তারপর আমার বাচ্চাটা যখন পৃথিবীতে আসলো, ও কান্না করছিল না। আমি আমার সকল দুঃখ যন্ত্রণা ভুলে চিন্তা করতে লাগলাম, বাবু কেন কান্না করছে না। তখন যে দাদি এসে বাচ্চা ডেলিভারি করালো, উনি বলল, বাচ্চা অনেকক্ষণ ভিতর থেকে হাঁপসে গেছে, তো এজন্য কান্না করতেছে না। গরম পানির ভিতর দিলে মনে হয় কান্না করবে। বাচ্চাকে গরম পানির ভিতর দেওয়ার কথা শুনে আমি চিৎকার করে বললাম, খবরদার, আমার সঙ্গে যা করেছো, আমার মেয়েকে গরম পানির ভিতর দিবে না। ওর যদি কিছু হয় কাউকে ক্ষমা করব না। আমার এই কথা শোনার পরেও সবাই ওকে গরম পানির ভিতর দিতে যাচ্ছিল, কিন্তু আল্লাহর কি রহমত, গরম পানির ভিতর দেওয়ার আগেই আমার বাচ্চাটা কান্না করে উঠল, আর তার কিছুক্ষণ পরে প্রস্রাব করলো। পরে সবাই চিন্তা করতে লাগলো, বাবু কেন পটি করছে না। তারপর কাছে এক গ্রাম্য চিকিৎসকের কাছে জিজ্ঞাসা করলে তিনি বললেন, হালকা কুসুম গরম পানির ভিতরে চিনি দিয়ে খাওয়াতে, তারপরে বাবু পটি করবে। পানি খাওয়ানোর পর বাবু পটি করলো। আমাদের বাসায় ওজন মাপার মেশিন ছিল, সেটা দিয়ে বাবুকে ওজন দেওয়ানো হলো। মাত্র 2 কেজি 100 গ্রাম হলো, যা একটা সুস্থ বাচ্চার তুলনায় অনেকখানি কম। হওয়ার পরে বাবুর চিন্তায় আমি আমার শরীরে কোনো কষ্ট অনুভব করছিলাম না। তারপর বাবু যখন ঘুমালো, তখন আমি আস্তে আস্তে আমার শরীরের যন্ত্রণাটা অনুভব করতে লাগলাম। মনে হচ্ছিল আমার যৌনাঙ্গ জ্বলে পুড়ে যাচ্ছে। সে সেদিন আমাদের কাছে ছিল, কারণ রক্তপানের কাঁথাটা তা সব সেই পরিষ্কার করেছিল। সে আমাকে বলল, প্রথমবার বাচ্চা হওয়ার পর এরকম একটু জ্বালা যন্ত্রণা হয়, তারপর ঠিক হয়ে যায় আস্তে আস্তে। আমি তাকে বললাম, অনেকখানি রক্ত যাচ্ছে তো। বাচ্চা পেটে থাকার সময় ওই 9 মাস মাসিক হয়নি তো, এখন সেই রক্তগুলো আস্তে আস্তে বের হবে, ও ছাড়া আর কিছু না। কিন্তু কেন জানি না বিষয়টা আমি স্বাভাবিকভাবে নিতে পারছিলাম না। আমার অনেক চিন্তা হচ্ছিল, কিন্তু কাকে বলবো খুঁজে পাচ্ছিলাম না। তারপর সিদ্ধান্ত নিলাম মাকে বলবো, দেখি মা আমার কষ্টটা বোঝে কিনা। আম্মুকে বলার পর আম্মু বললেন যে, তোর ওই দাদি তো বললো ঠিক হয়ে যাবে। কিন্তু আমার জ্বালা যন্ত্রণা কিছুতেই কমছিল না। সেদিন সারা রাত ঘুমাতে পারিনি। পরের দিন আমার ছোট কাকি আসার পর তাকে বলে সে বললেন, দেখি জায়গাটা। আমার ছোট কাকি দেখার পর বললেন, অনেকখানি ছিঁড়ে গেছে, আর সেখান থেকে রক্ত পড়ছে। তারপর কাছে এক গ্রাম্য ডাক্তারের কাছে থেকে ওষুধ এনে লাগিয়ে দেওয়ার পর আমার রক্তক্ষরণ বন্ধ হলো। তারপর একটু ঠিক লাগছিল। কিন্তু আমার শাশুড়ি বিভিন্ন ধরনের কথা তখনও চলছিল। সবসময় বলছিল, ইচ্ছা ছিল আমার মাসুদের প্রথম একটা পোলা হবে, কিন্তু হইল মাইয়া। আমার মাসুদের কপালে খারাপ। তার এসব কথা শুনে দেখতাম আমার আম্মুও মন খারাপ করে। তবে আম্মু তখন আমার সঙ্গে ভালো আচরণ করছিল, বারবার জিজ্ঞাসা করছিল কি খাবি, কি করব। কিন্তু আমি তাকে কখনোই মুখ ফুটে বলতাম না আমার কি খাওয়ার ইচ্ছা করছে। এর মাঝে তখনও আমার বুকে দুধ আসেনি, খাওয়ার জন্য খুব কান্নাকাটি করত। তারপর আমার আম্মু আমার মেয়ের বাবাকে বলার পর সে একটা দুধ কিনে আনলো। কবিতার দুধ খাওয়ানো নিয়ে আমার শাশুড়ি অনেক বেশি বেশি বললেন। তারপর আমার আম্মু দেখলাম বলল, আপনারা না কিনে খাওয়াতে পারলে আমি খাওয়াবো, তাই বলে কি এইটুকু বাচ্চা না খেয়ে থাকবে। আম্মুর এই কথাটা শুনে আমি অনেক খুশি হয়েছিলাম। ভেবেছিলাম হয়তো আমার উপর কোনো কারণে তার একটা রাগ আছে, কিন্তু আমার মেয়েকে হয়তো ভালোবাসে। বাবু হওয়ার পর প্রথম কয়েকদিন আমার উঠা বসা করতে খুব কষ্ট হতো। বিশেষ করে বাথরুমে যেয়ে প্রস্রাব করার সময় খুবই কষ্ট অনুভব করতাম। তারপর এক সময় আমি আম্মুকে বললাম, আম্মু আমার খুব কষ্ট হচ্ছে, একটু দেখবা। আম্মুকে বললাম, সাথে আমার স্বামীকেও বললাম যে আমার অনেক কষ্ট হচ্ছে, একটু দেখো না। তাদের দুজনকে অনেক বোঝানোর পর তারা কাছাকাছি একটা ক্লিনিকে নিয়ে গেল। ক্লিনিকের ডাক্তার দেখার পরে বলল, অনেকখানি ছিঁড়ে গেছে, প্রায় জরায়ুর নাড়ি কাছাকাছি এসে গেছে। সেলাই না দিলে জরায়ুর নাড়ি যদি একেবারে নিচে চলে আসে তাহলে উনি মারাও যেতে পারেন।
ডাক্তার সেলাই দিতে বললেন, কিন্তু তিনি গ্যারান্টি দিতে পারলেন না এই সেলাই টিকবে কি টিকবে না, কারণ দুই পাশ থেকে চামড়া খানিকটা শুকিয়ে গেছে। তারপর সিদ্ধান্ত নিলেন যে উনি সেলাই দেওয়াবেন। কিন্তু ওই ক্লিনিকে মোটামুটি প্রায় সেলাই দেওয়ানো নিয়ে ৫-৬ হাজার টাকা খরচ পড়ে যাচ্ছিল। এজন্য আমার বাড়ির সবাই সিদ্ধান্ত নিল সদর হাসপাতালে যাবে। পরের দিন আমরা ময়মনসিংহ সদর হাসপাতালে গেলাম। এখানে ডাক্তার দেখে বলল, হ্যাঁ 2টা কি 3টা মতো সেলাই লাগবে, তবে আগে থেকে বলে রাখি সেলাই টিকতেও পারে নাও পারে। তো আমরা বললাম, না টিকলেও সমস্যা নেই, আমরা সেলাই দিব। দুই পাশে চামড়া কেটে জায়গা কাঁচা নরম করে সেলাই দেওয়া হবে, তবে হ্যাঁ অবশ করা যাবে না। সব কিছু মেনে আমি রাজি হলাম, কারণ জীবনের উপর দিয়ে যে ক্ষত গেছে তার থেকে বেশি কষ্ট তো আর পাবো না। হাসপাতালে সেলাই দেওয়া নিয়ে 2 রাত ছিলাম। আমার মেয়ে আমার মায়ের কাছে ছিল। আমার এখনও সেদিনের কথা মনে পড়লে কান্নায় চোখ ভিজে যায়। একটা জায়গা থেকে মাংস কেটে সেই জায়গায় সেলাই দেওয়ার কষ্ট শুধুমাত্র যে দেয় সে অনুভব করতে পারে। ডাক্তারটা খুব ভালো ছিল, বারবার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলছিল, একটুখানি সহ্য করো, ঠিক হয়ে যাবে। তারপর সেলাই দেওয়া শেষে যখন বাসায় আসলাম, আমার আম্মু আমাকে জড়িয়ে ধরে অনেকখানি কান্না করলো। কিন্তু কেন জানি না তার কান্না দেখে আমার প্রচণ্ড বিরক্ত লাগছিল। এই 2 দিন আমার মেয়ে আমার মায়ের কাছে ছিল, কিন্তু আমার শাশুড়ি একবারও দেখতে আসেনি। এই 2 দিন আমার মেয়েকে কোটার দুধ কিনে খাওয়ানোর ভয়ে তারা ছাগলের দুধ নিয়ে খাওয়ালো পাশের বাড়ি থেকে। এতে আমার মেয়ের পেটে অনেকখানি সমস্যা শুরু হলো। সব সময় পেটের ভিতর থেকে বট বট আওয়াজ হতো। বুকেও তেমন পর্যাপ্ত পরিমাণে দুধ ছিল না, কিন্তু কেউই কোটার দুধ কিনে খাওয়াতে রাজি হলো না। সবশেষে নিজেকে অনেক অসহায় লাগতো। মনে হতো মা হিসেবে আমি একেবারে অযোগ্য। তারপর সেলাই ঠিক হয়ে গেল 7-8 দিন পরে। তখন আমার মা আমাকে বলল, এখন তো তুই তোর মেয়ে দুইজনই সুস্থ, এখন শ্বশুর বাড়ি চলে যা। আমি বললাম, তাহলে ওদের বলো আমাকে এসে নিয়ে যেতে। আমিও চলে যেতে চাইছিলাম, কারণ দূরের মানুষ কষ্ট দিলে সহ্য হয়, কাছের মানুষ কষ্ট দিলে বেশি আঘাত লাগে। আমার শাশুড়িকে বলার পর উনি বললেন, 21 দিনের নিচে আঁতুড় কাটে না, ততদিন ঘর থেকে বের হওয়া যাবে না। এই কথা শুনে আমার মায়ের মেজাজ অনেকখানি খারাপ হয়ে গেল। সারাদিন আমার উপর চিল্লাপাল্লা করতে লাগলো। আমার শ্বশুর বাড়ি থেকে লোকজন আমাকে নিতে আসছে না দেখে আমার মা সব সময় আমাকে বকাঝকা করতো। খাওয়ার খোটা সহ এ বাড়িতে এসে কাজ না করার খোটাও দিত। আর সব সময় আমাকে বলতো আমি জন্ম নিয়ে নাকি তাদের শেষ করেছি, আমি না থাকলে তাদের আরও টাকা পয়সা থাকতো। মায়ের বেশি কথাগুলো শুনতাম আর আমি নীরবে কাঁদতাম। যদি মায়ের সামনে কান্না করে দিতাম, মা আমাকে বলতো, এসব কুমিরে কান্না আর ঢং শ্বশুরবাড়ি যে করিস, আমাকে আর জ্বালাস না। এর মাঝে 21 দিন পার হয়ে গেলেও আমার শ্বশুরবাড়ি থেকে কোনো খবর আসলো না আমাকে নিয়ে যাওয়ার। আমার মা সব সময় আমার স্বামীকে বলতো যে সে যেন আমাকে নিয়ে যায়, কিন্তু আমি তাকে বললেই বলতো, তোমাকে তো আর এমন তেমনভাবে আনা যাবে না। নিয়ম হচ্ছে যেদিন বাচ্চা আনতে যেতে হবে, তোমার মা চাচিদের জন্য শাড়ি নিয়ে যাওয়া লাগবে আর বাজার করে নিয়ে যাওয়া লাগবে। পরে আমার আম্মু সেদিন রাত্রে আবারও বকাঝকা করে বলল, কিরে তুই যাবি না নাকি, একেবারে সব খেয়ে দে তারপরে যাবি। আমি তখন রাত্রের খাবার খেতে বসেছিলাম। ভাতের দলা মাখাতে মাখাতে আস্তে আস্তে বললাম, আসলে আমাকে নিয়ে যাওয়ার সময় তো অনেক কিছু আনা লাগবে, এজন্য ওরা দেরি করছে। জিনিস আনবে না তো আমি জানি, তুই সোজা করে বলে দে কোনো কিছু নিয়ে আসার দরকার নেই, শুধু তোকে আর তোর মেয়েকে আমার নিয়ে যাক। তারপর আমি সেদিন রাতে ফোন করে ওকে বললাম, আচ্ছা ঠিক আছে, মাকে বলে দেখি মা কি বলে। তারপর আমার শাশুড়িকে বললে আমার শাশুড়ি বলল যে হয় 21 দিনের দিন আনতে হয়, না হলে 41 দিনের দিন আনা লাগে। আজ তো 35 দিন হয়েছে, 6 দিন পর মানে সামনের শুক্রবারে আমরা গিয়ে নিয়ে আসব। তো সেই অনুযায়ী কথা চলল। বিয়ের সময় আমার বাবা মা টাকার জন্য অনুষ্ঠান করেনি, এজন্য আশেপাশের লোকজন অনেক সময় অনেক কিছু বলে হাসি টিটকারি করত। তাই আমার আম্মু বলল আশেপাশের কয়েকজনকে সেদিন দাওয়াত দিয়ে খাওয়াবে, কিন্তু দেখলাম তাদের দাওয়াত দিতে গিয়ে তার একটু খরচ বেশি হয়ে যাচ্ছে। এজন্য সারা দিন আমাকে বেশি কথা বলতো। আমার কাছে জমানো যে কয় টাকা ছিল আমি সব তাকে দিয়ে দিলাম। আমার মেয়েকে দেখতে এসেছে যে কয় টাকা দিয়েছিল
তাও আমার মা সব নিয়ে নিল। তবু আমি সব সময় ভাবতাম এবার যদি আমাকে বেশি কথা বলা একটু বন্ধ হয়। ওদিকে বাজার করা নিয়ে আমার শাশুড়ি আমার স্বামীকে অনেক বেশি বেশি কথা শোনাতে লাগলো। তারা আসার দিন মাত্র 1 কেজি গরুর মাংস, 1 কেজি ফুলকপি নিয়ে আসলো। আমি যখন তাকে বললাম এইটুকু জিনিস কি কেউ নিয়ে আসে? আশেপাশে থেকেও তো অনেকের বাচ্চা হয়েছে, তারাও আসছে, তারা তো অনেক কিছু নিয়ে আসে, এইটুকু জিনিস আনলা? তারপর সে আমাকে যখন বলল আমার কাছে টাকা নেই, আমি তার কাছে জিজ্ঞাসা করলাম, তুমি একজন সরকারি কর্মকর্তা, তোমার মাসিক বেতন প্রায় 35,000 টাকা, সেখান থেকে কি তুমি মাত্র 5,000 টাকার জিনিস কিনে আনতে পারতে না? এই কথাটা বলাতেই সে আমাকে একটা থাপ্পড় দিল আর বলল, আমার সব টাকা পয়সা কি তোর আর তোর বাপের বাড়ির জন্য নাকি? আমার মা ভাই বোন নেই? তারপর আমি আর কোনো কথা বললাম না, ঘর থেকে চলে গেলে আর একটু পরে আমার মা এসে আমাকে বলল, যা আনছে এর থেকে কিছু না আনাই ভালো ছিল, বলে দিতে পারিসনি? আরও অনেক বেশি বেশি কথা বলে চলে গেল। আমি কোনো কথার হ্যাঁ না কিছু উত্তর দিলাম না। আসলে কাকে কি বলবো আমি? শ্বশুর বাড়িতে যদি বাবার বাড়ি থেকে কোনো জিনিস না যায় তাহলে তারা কথা শোনায়, আর শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে ঠিক মতো জিনিসপত্র না আসলে তারাও বেশি কথা শোনায়। তারা দুই পক্ষই একে অপরের সাথে ভালো সম্পর্ক রেখে মিষ্টি মিষ্টি কথা বলে ভালো থাকে, কিন্তু দুই পক্ষই আমাকে একা পেয়ে বেশি কথা বলে। কিন্তু এক পক্ষের লোক আর এক পক্ষের কথা জানে না। আমি বলি না, আমি এক পক্ষের মান সম্মান আর এক পক্ষের কাছে নষ্ট করি না। আমি সব সময় চাই সব কিছু ঠিক হয়ে যাক। আমার বাবা মা আমার মেয়েকে একটা স্বর্ণের চেইন দিল, কিন্তু আমার শ্বশুর শাশুড়ি বা মেয়ের বাবা মেয়েকে কিছুই দিল না। কেউ কিছু দিক আর না দিক, কিন্তু মেয়ের বাবা মেয়ের জন্য সামান্য একটা কিছু হলেও তো আনতে পারতো। এরপর শ্বশুরবাড়ি চলে আসলাম। আমি ভেবেছিলাম আমার শ্বশুরবাড়ির সবাই আমার মেয়ে হওয়াতে অনেক খুশি। আমি আস্তে আস্তে টের পেলাম কেউ খুশি না। বিশেষ করে আমার শাশুড়ি সব সময় আমাকে খুঁচিয়ে খুঁচিয়ে বেশি কথা বলতো। সব সময় আমাকে বলতো, ছেলে পেটে ধরার জন্য যোগ্যতা লাগে। সবার কি আর ছেলে মানুষ করার যোগ্যতা আছে যে আল্লাহ তাদের ছেলে দিবে? তখন আমার মেয়ের বয়স মাত্র 3 মাস। 3 মাসের মেয়েটা জোরে জোরে কান্না করছে শুনে আমি রান্নাঘর থেকে ছুটে এসে ওকে ধরলাম। অথচ ঘরের বাইরেই ওর দাদি আর ফুপু গল্প করছেন আর মেয়ের বাবা সেভ করছেন। ওরা কেউ আমার মেয়ের কান্না শুনে এগিয়ে এলো না। এমনভাবে সবাই বারান্দায় বসে রয়েছে যেন কিছুই শুনতে পায়নি। অথচ রান্নাঘর অবধি আমার মেয়ের গলার আওয়াজ পৌঁছে গিয়েছে। আমি মেয়েকে কোলে নিয়ে হিসুর কাঁথাটা পাল্টে দিয়ে ওকে ফিডিং করাতে লাগলাম। 10 মিনিট পরে শুনি আমার শাশুড়ি চিল্লাপাল্লা করছেন। আমি মেয়েকে কোলে নিয়ে বাইরে আসতে আমার শাশুড়ি আমার দিকে তাকিয়ে মুখ ভেঙচি দিয়ে বললেন, কি এমন রাজকার্য ছিল যে চুলায় তরকারি ফেলে এসেছো? তরকারিটা একেবারে পুড়ে গেছে, কেউ খেতে পারবে? মেয়ে কান্না করছিল, তাই আমি রান্নাঘর থেকে তাড়াতাড়ি এসে ধরলাম। রান্নাটা শেষ করে আসতে আসতে কি তোমার মেয়ে মরে যেত? আমরা বাইরে ছিলাম তো, আমরা দেখতাম। আমার মেয়ে অনেকক্ষণ কান্না করার পরে আমি ঘরে গিয়েছিলাম। আপনারা বাইরে বসে গল্প করছিলেন আর তরকারি চুলাটা এসে বন্ধ করে দিয়ে যেতেন। এটুকু করতে গেলে তো আর আপনি মরে যেতেন না। আমার এই কথাটা বোধকারী আমার স্বামীর বুকে তীরের মতো বিঁধেছিল, তাই সে এসে আমার গালে সশব্দে চড় দিলেন। মেয়ে তখনও আমার কোলে। চড় দিয়ে একটা বাংলা গালি দিয়ে বলল, এত বড় সাহস তুই আমার সামনে আমার মায়ের মরার কথা বলিস? তোমার মা আগে তোমার মেয়ের মরার কথা বলেছেন, আর মেয়েটা তোমার। আমি বাবার বাড়ি থেকে হাতে করে আনিনি। কথাগুলো বলে আমি ঘরে গেলাম। ঘরে যেতে যেতে শুনতে পেলাম আমার ননদ বলছে, দেখলি তো ভাই, ভাবি কত বড় বেয়াদব, তোর আর মায়ের মুখে মুখে তর্ক করে। আমার স্বামী এই বিষয়টা নিয়ে আমার উপর রাগ করে থাকলেন। বেশ কিছুদিন ঠিকমতো কথা বলতেন না। ও বাড়িতে রান্নার দায়িত্ব আমার থাকলেও খাবার বেড়ে দেওয়ার দায়িত্ব ছিল আমার শাশুড়ির। উনি সব সময় আমার সাথে খাবার নিয়ে কিপটামি করতেন। ভাত 1 থেকে 2 চামচ দিলেও মনের ভুলে কখনো আমার প্লেটে 1 পিস মাছ দিত না। আমি সব সময় আদো পেটা খেয়ে ক্ষুধা নিয়ে থাকতাম। রাতে আমার মেয়েটা ঠিকমতো দুধ পেত না, এর জন্য খুব কান্নাকাটি করত। আমি আমার শাশুড়ি কিংবা আমার স্বামীকে কথা বলতে গেলে তারা বলতো, বাচ্চা মানুষ রাতে তো কান্নাকাটি করবে, কোলে নিয়ে হাঁটবা ঠিক হয়ে যাবে। কিন্তু আমি তো বুঝতাম আমার মেয়েটা ক্ষুধায় কান্নাকাটি করে।
সেদিন আমার ননদ নন্দায় আসবে দেখে আমাকে মাংস রান্না করতে দেওয়া হয়েছিল। আমি মাংস রান্না হওয়ার সময় সেদ্ধ হয়েছে কিনা দেখার জন্য এক পিস মাংস বাটিতে তুলে নিয়েছিলাম। আমার শাশুড়ি এসে আলাদা বাটিতে পিস মাংস দেখে আমাকে জিজ্ঞাসা করলেন, এই এক পিস মাংস আবার বাটিতে আলাদা করে তুলে রেখেছো কেন? আসলে সেদ্ধ হয়েছে কিনা দেখার জন্য। সেদ্ধ হয়েছে কিনা দেখার জন্য মাংস আবার বাটিতে তুলে খাওয়া লাগে নাকি? তুমি যদি এমন খাই খাই করো, তোমার মেয়ে এমন খাই খাই করবে। জিহ্বা একটু কমাও, এত বেশি লম্বা করো না। আর এই কথাটা শুনে আমার মনে হচ্ছিল আমি লজ্জায় মরে যাই। মানুষ কেন এমন হয়? দিন দিন আমার পরিস্থিতি করুণ হতে লাগলো। তখন আমার স্বামীর চাকরিতে জয়েনিং শুরু হয়েছে। করোনা কমে যাওয়ায় দেশের সব প্রতিষ্ঠান খুলে দিয়েছে। সে তখন চাকরিতে ছিল। তখন ঠান্ডা লাগায় আমার মেয়ের ডায়রিয়া শুরু হলো। আমার শ্বশুর আমাকে ডাক্তারের কাছেও নিতে দিতেন না, আবার তিনিও ভালো কোনো ডাক্তারের কাছে নিতেন না। আমাকে বাজারে এক হোমিও ডাক্তারের কাছ থেকে হোমিও ওষুধ এনে দিতেন। ওষুধ খাওয়ার পরেও প্রায় 18-19 দিন পর্যন্ত ডায়রিয়া ছিল। মেয়ে আমার একেবারে শুকিয়ে গেছিল। বুকেও ঠিকমতো দুধ ছিল না, আবার মেয়েও তখন কিছু খেত না। এর মাঝে বাড়িতে ধান আসলো, পৌষের ধান। রান্না বান্না সহ ধানের কাজ সহ সব আমার করা লাগতো। যখন আমি ধামাই করে ধান উঁচু করতাম তখন বারবার মনে হতো যদি সেলাই খুলে যায় কি হবে। তবুও কথা শোনার ভয়ে সব কাজ করতাম। কিন্তু আমার মেয়ে কিছুতেই সুস্থ হচ্ছিল না। এর জন্য আমি চাইছিলাম আমার মেয়েকে ভালো ডাক্তারের কাছে নিয়ে যেতে। তখন আমার শ্বশুর বলল, যদি ডাক্তারের কাছে নিতেই হয় তো বাপের বাড়ি যেয়ে নিয়ে যাও। আমি সত্যি সত্যি ঠিক করলাম আবারও আমার বাবার বাড়ি আসব। বাবার বাড়ি আসার পর আমাকে দেখে আমার মা মোটেও খুশি হলেন না। তারপর মেয়েকে ডাক্তার দেখলাম, মেয়ে মোটামুটি সুস্থ হলো। তারপর তখন ইন্টার টেস্ট পরীক্ষা চলছিল। বাসায় খাতা এনে লেখা লাগতো। আমি পরীক্ষা দেওয়ার ইচ্ছা প্রকাশ করলে সবাই প্রথমে মানা করলো। তারপরেও আমি জোর করে পরীক্ষা দিতে লাগলাম। তখন আমার মা খুব বেশি কথা বলতো না, আর আমার মেয়েকে আমার ছোট বোন ডাকতো। তবে আমার বোনও আমার সাথে অনেক কিছু হিংসামি করতো। ওরও পছন্দ ছিল না আমার থাকাটা। আমি বুঝতে পারছিলাম সব জায়গায় আমি বোঝা হয়ে যাচ্ছি। পরীক্ষা শেষ হতে আমার স্বামীকে বললাম, আমি বাসায় যাব তোমার কাছে। প্রথমে রাজি হলো না। অনেক চিল্লাপাল্লা করার পর আমার বাবা মা বলার পর বাসায় নিয়ে গেল। বাসায় যাওয়ার পর আমার সাথে অমানুষের মতো আচরণ করতে লাগলো। এক কাজ আমাকে দিয়ে 5 বার করাতো। আমি ঝাড়ু দেওয়ার পর লক্ষ্য করতো কোথাও ময়লা আছে কিনা। যদি দেখতো কোথাও ময়লা আছে তাহলে অকথ্য ভাষায় গালাগাল শুরু করতো। মেয়েকে নিয়ে রান্না বান্না করতে খুব কষ্ট হতো। কখনো যদি দেখতো রান্নায় একটু লবণ কিংবা মরিচ বেশি হয়েছে তখন আরো গালাগাল শুরু করতো। মেয়েকে নিয়ে রেগুলার তার শার্ট প্যান্ট ধোয়াটা খুব কষ্টের ছিল, তবুও ধোয়া লাগতো। সব সময় বলতো, বাসায় বসে তো খালি খাও আর ঘুমাও, আর কি করো। তখন অনলাইনে ক্লাস চলছিল। ও একটা নতুন ফোন কেনাতে ওর পুরাতন ফোনটা আমাকে দিয়ে দিল। তখন আমি ফেসবুক চালু করলাম। বিভিন্ন কাজ করতাম। মন খারাপ হলে ফেসবুকে গল্প পড়তাম। গল্প পড়তে পড়তে এক সময় আমিও গল্প লেখা শুরু করলাম। দু একটা যৌথ বইতে নিজের লেখা দিলাম। গল্পের প্রতিযোগিতা অংশগ্রহণ করতাম, অনেক বইও পেতাম। এভাবেই চলছিল। তারপর সেখানে 2-3 মাস থাকার পর আমাকে বলল, তুমি তোমার বাড়ি যাও। তারপর আমাকে আমাদের বাড়ি রেখে গেলে আমার আম্মু আমাকে দেখে আবার বলল, ওইখানে কয়দিন থাকিস আর এখানে কয়দিন থাকিস, এখানের ভাত ছাড়া তোর হজম হয় না। তারপরও আমি সেখানে থাকলাম। তারপর ইন্টারমিডিয়েট পরীক্ষা দিলাম। বাড়িতে পরীক্ষা দিচ্ছিলাম তখন আমার শ্বশুর শাশুড়ি একদিন আসলেন। আসার পর আমার মেয়েকে পেঁয়াজু খাওয়ালেন। পেঁয়াজু খাওয়ানোর পর থেকে ওর ভীষণ আকারে বমি শুরু হলো। পরের দিন শীতের সময় ওকে ঠান্ডা পানিতে গোসল করালেন। তখন আমি পরীক্ষা দিতে কেন্দ্রে গেছি। এসে দেখি আমার মেয়ের ডায়রিয়াও শুরু হয়ে গেছে। আম্মু ডাক্তারের কাছে নিয়ে গিয়ে ওষুধ আনলো। ওষুধ খাওয়ানোর পর মেয়ের 2 দিন ভালো ছিল। তারপর আবারও শুরু হলো। আমার শাশুড়ি শ্বশুর চলে যাওয়ার পর আমার শাশুড়ি 2 দিন পরে আবার আসলেন। আগে যা একটু আমার পরীক্ষা ভালো হচ্ছিল, উনি আসার পর থেকে আরও খারাপ হতে লাগলো। কারণ ওনাকে ঠান্ডায় গরম পানি করে দেওয়া থেকে A to Z এগিয়ে দেওয়া লাগতো। এদিকে আমার মেয়ে অসুস্থ, এদিকে আমার পড়াশোনা। হাজারো চিন্তায় মনে হচ্ছিল আমি শেষ হয়ে যাচ্ছি। মেয়ে হালকা একটু সুস্থ হতে আবার বাসায় চলে আসলাম। বাসাটা খুবই ছোট, 1 রুমের বাসা ছিল। অ্যাটাচড বাথরুম ছিল কিন্তু রান্নাঘর ছিল না।
রান্না কোনো মতে ঘরের ভিতর করতাম, তবে থালা বাসন ধোয়া, চাল ধোয়া সহ সব বাথরুমের ভিতর করা লাগতো, এজন্য অনেক ঘৃণা লাগতো। আমার স্বামীকে বারবার বাসা চেঞ্জ করতে বললে তিনি টাকার অজুহাত দেখাতো। তার ভাই বোনদের অনেক টাকা ঋণ নেওয়া লাগছিল, সেই ঋণ সব তার শোধ করা লাগতো, এর জন্য বাসায় ঠিক মতো বাজার করতো না। মেয়েকে যদি 3 বেলায় ভাত খাওয়াতে যেতাম, খেতে চাইতো না। সকালে দুপুরে একবার খেয়ে বিকালে রাতের জন্য হয়তো আলাদা খাবার খুঁজতো। কিন্তু আমি এমনই এক অযোগ্য মা ছিলাম, ওকে বিভিন্ন রকমের খাবার দিতে পারতাম না। মেয়েটা খাবারের অভাবে ছোট থেকে শুকনো ছিল, কিন্তু পরবর্তীতে দেখতাম আমার মা সবাইকে বলতো সারাদিন গল্প লিখে মেয়ের যত্ন নেয় না, এর জন্য মেয়েটা চিকন। সেই সাথে আমার স্বামীও বলতো সারাদিন মোবাইল টিপে বাসার কোনো কাজ করে না, এর জন্যই তো আমি বাসায় রাখতে চাই না। মানে চারদিকে আমার কষ্টের সীমা ছিল না। আমি মাঝ নদীতে বইটা ছাড়া নৌকার উপর বসেছিলাম, নৌকা যেদিকে যাচ্ছিল সেদিকে আমার ডুবে যাওয়ার সম্ভাবনা ছিল। সব কিছু আল্লাহর হাতে ছেড়ে দিয়ে বললাম যা হয় হোক। তার কয়েকদিন পর আমার রেজাল্ট দিল, আমি ভালো রেজাল্ট করেছি, A+ না পেলেও প্লাসের কাছাকাছি আসছে। আমি এবার চিন্তা করলাম রেজাল্ট যেহেতু ভালো, আমি অনার্স করব, কিন্তু বাড়ি কেউ রাজি ছিল না। ভর্তি হওয়ার আবেদন করা সব মিলিয়ে প্রায় 7-8 হাজার টাকা লাগার কথা। তো সেই সব টাকা ব্যবস্থা করার জন্য আমি নতুন একটা কাজ শুরু করলাম।